ডিপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম অধ্যায়ে দল, রাজনৈতিক দল ও দল ব্যবস্থা থেকে পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে। এই প্রশ্নগুলো আলোচনা করার সঙ্গে সঙ্গে আমি তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা প্রশ্নের উত্তরের ব্যাখ্যাও তোমাদের সঙ্গে আলোচনা করব। আর তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখো। আমি এর আগেও যে চ্যাপ্টারগুলো আছে 1 থেকে 4 চ্যাপ্টার, সেটা আমি এমসিকিউ প্রশ্ন এবং থিওরি ক্লাস করিয়েছি, ঠিক আছে। আর তোমাদের জানিয়ে রাখি, এইরকম 5 নম্বর চ্যাপ্টার আজকে এই ভিডিওতে হয়ে গেল। এরপরে 6 নম্বর চ্যাপ্টারের আমি এমসিকিউ প্রশ্ন করাবো। এই এমসিকিউ প্রশ্ন হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা সপ্তাহে আমি তোমাদের 40 নম্বরে ফুল মক টেস্ট নেব এবং সেই প্রশ্নগুলো আলোচনা করার সঙ্গে সঙ্গে বিস্তারিত ব্যাখ্যাও দেব, ঠিক আছে। তাই তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে দেখো, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট এবং প্রশ্নপত্রের বিভিন্ন বিষয় পাওয়ার জন্য, ঠিক আছে। তবে আজকে আমাদের মূল বিষয় কি, যে পঞ্চম অধ্যায় রাজনৈতিক দল ও জল ব্যবস্থা থেকে এমসিকিউ সাজেশন 2026 সালের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তৃতীয় সেমিস্টারে তাদের জন্য। রাজনৈতিক দল ও দল ব্যবস্থা থেকে কি প্রশ্ন আসতে পারে পরীক্ষার জন্য, দেখে নাও। প্রথম প্রশ্ন, রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কি? উত্তর, সরকারি ক্ষমতা লাভ করা। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা সমাজসেবামূলক সংগঠনের সাথে রাজনৈতিক দলের মূল পার্থক্য এখানেই। রাজনৈতিক দলের চূড়ান্ত লক্ষ্য হলো নির্বাচনে জয়লাভ করে সাংবিধানিক উপায়ে সরকারি ক্ষমতা দখল করা এবং নিজেদের নীতি রূপায়ণ করা। আর চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কাজ হলো সরকারকে যে কোনো কাজের জন্য, যদি জনকল্যাণমূলক কাজ না হয়, সেটি সরকারকে সমালোচনা করা। যেমন চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে আমরা বলতে পারি শিক্ষক সমিতি, ট্রেড ইউনিয়ন, এই বিষয়গুলো। 2 নম্বর প্রশ্ন, আধুনিক সমাজ ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রাণভোমরা বা লাইফলাইন কাকে বলা হয়? উত্তর, রাজনৈতিক দলকে বলা হয়। রাজনৈতিক দল ছাড়া আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র অচল। দলগুলি জনমত গঠন করে প্রার্থী দেয় এবং সরকার ও জনগণের মধ্যে প্রধান সংযোগ সূত্র হিসাবে কাজ করে, তাই একে গণতন্ত্রের লাইফলাইন বলা হয়। প্রশ্ন নম্বর 3, ভারতের প্রথম রাজনৈতিক দল কোনটি? জাতীয় কংগ্রেস। 1885 সালে ডিসেম্বর মাসে বোম্বাইয়ের, বর্তমানে মুম্বাই, গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে অ্যালান অক্টাভিয়াম হিউমের উদ্যোগে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। এটি ভারতের প্রথম ও প্রাচীনতম রাজনৈতিক দল। প্রশ্ন 4, দল ব্যবস্থা হলো এক ধরনের শাসন ব্যবস্থা যা কোনো দেশে এক বা একাধিক রাজনৈতিক দলের অস্তিত্বকে বোঝায়। কে করেছেন উক্তিটি? উত্তর, অ্যালান বল করেছেন। বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অ্যালান বল তার রাজনৈতিক দল ও ব্যবস্থার বিশ্লেষণে এই সংজ্ঞাটি দিয়েছেন। প্রশ্ন 5, রাজনৈতিক দলকে জাতীয় দল হিসাবে স্বীকৃতি দেয় কে? ভারতের নির্বাচন কমিশন স্বীকৃতি দেয়। 324 নম্বর ধারা অনুযায়ী যে নির্বাচন কমিশন গঠিত হয়, সেই নির্বাচন কমিশনই নির্দিষ্ট কিছু শর্ত বা মানদণ্ডের উপর ভিত্তি করে কোনো দলকে জাতীয় বা রাজ্য স্তরে দলের স্বীকৃতি দেয়। প্রশ্ন 6, ভারতের বর্তমানে নির্বাচনী ব্যবস্থা অনুযায়ী একটি দলকে জাতীয় দল হতে গেলে লোকসভায় অন্তত কতটি রাজ্য থেকে আসন জিততে হয়? উত্তর, 3টি রাজ্য থেকে জিততে হয়। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোনো দলকে লোকসভা নির্বাচনের মাধ্যমে জাতীয় দলের মর্যাদা পেতে হলে মোট লোকসভা আসনের অন্তত 2% আসনে জিততে হবে এবং এই জয়ী প্রার্থীরা অন্তত 3টি ভিন্ন রাজ্য থেকে নির্বাচিত হতে হবে।
প্রশ্ন 7, মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থের রচয়িতাকে? উত্তর হবে অ্যালান বল। তুলনামূলক রাজনীতি ও শাসন ব্যবস্থার উপর লেখা এই বিখ্যাত বইটির রচয়িতা হলেন ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী অ্যালান বল। প্রশ্ন 8, রাজনৈতিক দলের একটি প্রধান বৈশিষ্ট্য কি? রাজনৈতিক দলের প্রধান বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট আদর্শ কর্মসূচির উপস্থিতি। একটি রাজনৈতিক দল গড়ে ওঠে নির্দিষ্ট কিছু রাজনৈতিক, অর্থনৈতিক বা সামাজিক আদর্শকে কেন্দ্র করে। বল প্রয়োগ বা সংবিধান অমান্য করা কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হতে পারে না। প্রশ্ন 9, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং রাজনৈতিক দলের মধ্যে প্রধান পার্থক্য কি? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নির্বাচনে সরাসরি অংশ নেয় না, কিন্তু রাজনৈতিক দল অংশ নেয়। যেমন ব্যবসায়ী সংগঠন, শ্রমিক সংগঠন হলো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। প্রশ্ন 10, ভারতের রাজনৈতিক দলগুলির প্রতীক কারা বরাদ্দ করে? উত্তর, নির্বাচন কমিশন বরাদ্দ করে। দ্য ইলেকশন সিম্বলস রিজার্ভেশন অ্যান্ড অ্যালটমেন্ট অর্ডার 1968 অনুযায়ী ভারতের নির্বাচন কমিশন দলগুলিকে নির্বাচনী প্রতীক বরাদ্দ করে এবং প্রতীক সংক্রান্ত সমস্ত বিবাদের মীমাংসা করে। প্রশ্ন 11, লোকসভায় অন্তত কত শতাংশ ভোট পেলে একটি জাতীয় দলের মর্যাদা পেতে পারে যদি অন্যান্য শর্ত পূরণ হয়? 6% ভোট পেলে। অর্থাৎ কোনো দল যদি লোকসভা বা বিধানসভা নির্বাচনে অন্তত 4টি রাজ্যে মোট বৈধ প্রদত্ত ভোটের 6% পায় এবং একই লোকসভায় অন্তত 4টি আসনের জয়লাভ করে, তবে সেটি জাতীয় দলের মর্যাদা পায়। প্রশ্ন 12, রাজনৈতিক দল হলো এমন এক জনসমষ্টি যারা কোনো নির্দিষ্ট নীতির ভিত্তিতে যৌথ প্রয়াসের দ্বারা জাতীয় স্বার্থের উন্নতির জন্য ঐক্যবদ্ধ হয়। সংজ্ঞাটি কে দিয়েছেন? সংজ্ঞাটি দিয়েছেন এডমন্ড বার্গ। প্রশ্ন 13, আঞ্চলিক দল গঠনের প্রধান ভিত্তি সাধারণত কি হয়? প্রধান ভিত্তি সাধারণত হয় আঞ্চলিক সংস্কৃতি, ভাষা ও স্বার্থ। আঞ্চলিক দলগুলি যেমন তামিলনাড়ুর ডিএমকে এবং পাঞ্জাবের শিরোমণি অকালি দল মূলত কোনো নির্দিষ্ট অঞ্চলের বা রাজ্যের ভৌগোলিক, ভাষাগত ও সাংস্কৃতিক অস্মিতা বা স্থানীয় স্বার্থকে কেন্দ্র করে গড়ে ওঠে। প্রশ্ন 14, ভারতের নির্বাচন কমিশন একটি কি ধরনের সংস্থা? সাংবিধানিক সংস্থা। ভারতের সংবিধানের 15 নম্বর অংশের 324 নম্বর ধারায় নির্বাচন কমিশন গঠনের ক্ষমতা ও কার্যাবলী স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। যেহেতু এটি সাংবিধানিক বা সংবিধান দ্বারা সরাসরি সৃষ্ট, তাই এটি একটি সাংবিধানিক সংস্থা বলা হয়। প্রশ্ন 15, দলীয় ব্যবস্থার প্রকারভেদের ভিত্তিতে ভারতের দল ব্যবস্থা কেমন? ভারতের দল ব্যবস্থা হলো বহুদলীয়। ভারতে কেন্দ্র ও রাজ্য স্তরে অসংখ্য রাজনৈতিক দলের অস্তিত্ব রয়েছে এবং তারা সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নেয়। তাই ভারত হলো একটি বহুদলীয় ব্যবস্থার আদর্শ উদাহরণ। প্রশ্ন 16, রাজনৈতিক দলগুলির অন্যতম প্রধান রাজনৈতিক কাজ কোনটি? উত্তর, জনমত গঠন করা। রাজনৈতিক দলগুলি মিটিং, মিছিল ও প্রচারের মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যা জনগণের সামনে তুলে ধরে এবং সাধারণ মানুষকে সচেতন করে একটি সুনির্দিষ্ট জনমত গঠনে সাহায্য করে। প্রশ্ন 17, রাজনৈতিক দলের আয়রন ল অফ অলিগ্রাসি বা ধনতন্ত্রের লৌহবিধি তত্ত্বটি কে প্রচার করেছেন? উত্তর, রবার্ট মিসেলস। জার্মান সমাজবিজ্ঞানী রবার্ট মিসেলস তার 1911 সালের গবেষণায় দেখান যে কোনো গণতান্ত্রিক বা রাজনৈতিক সংগঠনে শেষ পর্যন্ত ক্ষমতা মুষ্টিমেয় কয়েকজন নেতার হাতে কুক্ষিগত হয়। একেই তিনি ধনিকতন্ত্রের লৌহবিধি বা স্বল্পতন্ত্রের লৌহবিধি বলেছেন। 18, পলিটিক্যাল পার্টিজ নামক বিখ্যাত গ্রন্থটি কার লেখা? উত্তর, পলিটিক্যাল পার্টিজ নামক বিখ্যাত গ্রন্থটি লেখা মরিস দুভারজারের। ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী মরিস দুভারজার এই গ্রন্থে রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সাংগঠনিক কাঠামো যেমন ক্যাডার, সেল, ব্রাঞ্চ ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রশ্ন 19, ভারতের কমিউনিস্ট পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়?
1925 সালে প্রতিষ্ঠিত হয়। 1925 সালে 26শে ডিসেম্বর কানপুরে অনুষ্ঠিত এক সম্মেলনে ভারতের কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে ভারতে প্রতিষ্ঠিত হয়, যদিও এর আগে 1920 খ্রিস্টাব্দে রাশিয়ার তাসখন্দেও একটি প্রচেষ্টা হয়েছিল ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার জন্য। কোনো দল যদি একটি রাজ্যে বিধানসভা নির্বাচনে মোট বৈধ ভোটের অন্তত 6% পায় এবং অন্তত 2টি আসন জেতে, তবে তাকে কি ধরনের দল বলা হয়? তবে তাকে আঞ্চলিক বা রাজ্য স্তরের দল বলা হয়। রাজনৈতিক দল ব্যবস্থা ব্যতীত কোনো শাসন ব্যবস্থা কার্যত অসম্ভব। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র অসম্ভব, কারণ আধুনিক রাষ্ট্রগুলি বিশাল আয়তন ও বিপুল জনসংখ্যা হওয়ায় প্রত্যক্ষ গণতন্ত্র অসম্ভব। এখানে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে শাসন চলে। প্রতিনিধিমূলক গণতন্ত্র বলা হয় যাকে। আর এই প্রতিনিধি বা প্রার্থী বাছাইয়ের মূল কাজটি করে রাজনৈতিক দল। শাসক দলের প্রধান কাজ কি? শাসক দলের কাজ হলো নীতি নির্ধারণ ও দেশ শাসন করা। নির্বাচনে যে দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা পায় তারা সরকার গঠন করে শাসক দল হিসাবে আত্মপ্রকাশ করে। তাদের মূল কাজ হলো সংবিধান অনুযায়ী দেশের আইন ও নীতি তৈরি করা এবং দেশ পরিচালনা করা। 23, বিরোধী দলের প্রধান দায়িত্ব কি? বিরোধী দলের প্রধান দায়িত্ব হলো সরকারের গঠনমূলক সমালোচনা ও বিকল্প নীতি উপস্থাপন করা। 24, ভারতের নির্বাচন কমিশন কত নম্বর ধারা অনুযায়ী রাজনৈতিক দলগুলির নীতি ও নিয়ম নিয়ন্ত্রণ করে? উত্তর, ধারা 324 নম্বর অনুসারে। সংবিধানের 324 নম্বর ধারা নির্বাচন কমিশনকে ভারতের সমস্ত নির্বাচন অর্থাৎ সংসদ, বিধানসভা, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি পরিচালনা, নির্দেশনা ও নিয়ন্ত্রণের চূড়ান্ত ক্ষমতা দেয়, যার মধ্যে রাজনৈতিক দলগুলির নিয়মবিধিও অন্তর্ভুক্ত। অর্থাৎ এখানে 324 নম্বর ধারা অনুসারে নির্বাচন কমিশন সমস্ত নির্বাচন সম্পন্ন করে। 25, দলীয় আনুগত্য বলতে কি বোঝায়? দলীয় আনুগত্য বলতে বোঝায় দলের আদর্শ ও সিদ্ধান্তের প্রতি অনুগত থাকা। এর পরের প্রশ্ন 2 নম্বর দেখো। 2 নম্বরে কি আছে? শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে প্রথমে যে প্রশ্ন দিয়েছে সেটা হলো রাজনৈতিক দল গঠনে একটি প্রধান উপাদান হলো জনসমষ্টির মধ্যে নির্দিষ্ট আদর্শগত ঐক্য। আদর্শগত ঐক্য। তারপরে 2 নম্বর প্রশ্ন দিয়েছে ভারতের নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলিকে জাতীয় ও আঞ্চলিক দল হিসাবে ভাগ করেন। জাতীয় ও আঞ্চলিক দল হিসাবে ভাগ করেন। তারপরে প্রশ্ন 3, রাজনৈতিক দলগুলি নির্বাচনের মাধ্যমে দেশের নাগরিক ও সরকারের মধ্যে ড্যাশ হিসাবে কাজ করে? উত্তর, সেতু বন্ধন হিসাবে কাজ করে। প্রশ্ন 4, এডমন্ড বার্কের মতে রাজনৈতিক দলের মূল লক্ষ্য হলো ড্যাশ স্বার্থের উন্নতি সাধন? জাতীয় স্বার্থের উন্নতি সাধন। উত্তর হবে জাতীয় স্বার্থের বা দেশের স্বার্থের উন্নতি সাধন। প্রশ্ন 5, বর্তমানে কোনো রাজনৈতিক দলকে জাতীয় দলের স্বীকৃতি পেতে হলে অন্তত ড্যাশটি বা তার বেশি রাজ্য স্তরের দলের স্বীকৃতি থাকতে হবে? উত্তর হবে 4টি বা তার বেশি রাজ্য দলের স্বীকৃতি থাকতে হবে। প্রশ্ন 6, দলহীন গণতন্ত্রের কথা বলেছেন ভারতের কোন বিখ্যাত নেতা? মহাত্মা গান্ধী ও জয়প্রকাশ নারায়ণ। প্রশ্ন 7, রাজনৈতিক দলগুলি জনমত গঠনের জন্য প্রধানত ড্যাশ মাধ্যমের উপর নির্ভর করে? উত্তর, প্রধানত গণমাধ্যম বা প্রচারের উপর নির্ভর করে। গণমাধ্যমের দ্বারাই কি করে বা মিডিয়ার মাধ্যমেই প্রচার করে।
প্রশ্ন 8, একটি নির্দিষ্ট অঞ্চলের ভৌগোলিক ও সাংস্কৃতিক স্বার্থকে কেন্দ্র করে যে দল গড়ে ওঠে তাকে কি বলা হয়? আঞ্চলিক দল বলা হয়। তারপরে প্রশ্ন 9, ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কত সালে? উত্তর 1951-52 সালে ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। 10, রাজনৈতিক দলসমূহ তাদের নির্বাচনী প্রচারের মূল দলিল হিসাবে একটি ড্যাশ বা ইস্তেহার প্রকাশ করে, একটি ম্যানিফেস্টো বা ইস্তেহার প্রকাশ করে। এরপরে দেখব আমরা বিবৃতি ও কারণ থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। তোমাদের বিবৃতি ও কারণের মধ্যে থেকে 4টে অপশন থাকবে, আর এই অপশনগুলো বুঝতে গেলে তোমাকে আগে যে বিবৃতি এবং কারণ থাকবে, এ মানে বিবৃতি, অ্যাসার্টেশন মানে বিবৃতি, আর অর্থাৎ রিজন এর অর্থ হলো কারণ। এই যে দুটো বিষয় থাকবে, এই দুটো আগে সঠিক কিনা সেটা আগে বুঝতে হবে তোমাদের, যে সঠিক কিনা বিবৃতি এবং কারণটা সঠিক কিনা, তারপরে দুটোর মধ্যে সম্পর্ক বের করতে হবে। দেখো, যদি এ এবং আর উভয় সত্য হয় আর এর সঠিক ব্যাখ্যা হয় তাহলে অপশন এ হবে। এ এবং আর যদি উভয় সত্য হয় কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা না হয় তাহলে বি হবে। আর সি হলো এ সত্য কিন্তু আর মিথ্যা হতে পারে, আর ডি অপশনে আছে এ মিথ্যা কিন্তু আর সত্য। ঠিক আছে, তাহলে দেখো প্রশ্নগুলো কি কেমন আছে। প্রশ্ন 1, বিবৃতি, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলের উপস্থিতি অপরিহার্য। এটার উত্তর কিন্তু এই যে বিবৃতিটা সঠিক হবে, কারণ রাজনৈতিক দল ছাড়া বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিনিধিত্বমূলক সরকার গঠন ও পরিচালনা করা সম্ভব নয়। এটাও সঠিক হবে। তাই এটা কি হলো, যে এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। প্রশ্ন নম্বর 2, বিবৃতি কি বলছে? ভারতের নির্বাচন কমিশন যে কোনো নতুন দলকে সরাসরি জাতীয় দলের মর্যাদা দিতে পারে। সরাসরি জাতীয় দলের মর্যাদা দিতে পারে, এটা কিন্তু মিথ্যা। কারণে কি বলছে? নির্বাচন কমিশন নির্দিষ্ট নিয়ম ও ভোটের শতাংশের ভিত্তিতে দলের মর্যাদা নির্ধারণ করে। এটা ঠিক হবে। তাহলে কি হলো? এ মিথ্যা এবং আর সত্য। এরপরে প্রশ্ন 3, আঞ্চলিক দলগুলি ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর গুরুত্ব বৃদ্ধি করেছে। আঞ্চলিক দলগুলি ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বৃদ্ধি করেছে, এটা ঠিকই আছে, মানে বিবৃতিটা ঠিক, কিন্তু কারণটা দেখো কি বলছে? আঞ্চলিক দলগুলি শুধুমাত্র আন্তর্জাতিক স্তরে অর্থনৈতিক সমস্যা নিয়ে কাজ করে। এটা ভুল, আন্তর্জাতিক স্তরের নয়, নিজের এলাকার অর্থনৈতিক সমস্যা নিয়েই কাজ করে। এরপরে 4 প্রশ্ন দিয়েছে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং রাজনৈতিক দল সম্পূর্ণ একই ধরনের সংগঠন। এটা ভুল হবে, কারণ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আলাদা, রাজনৈতিক দল আলাদা। আর উভয় সংগঠনই প্রত্যক্ষভাবে নির্বাচনে প্রার্থী দাঁড় করায় এবং সরকার গঠন করে। এটাও মিথ্যা হবে। তাহলে দুটোই এখানে ব্যাখ্যা এবং কারণ, যেটা বিবৃতি কারণ দিয়েছে, দুটোই মিথ্যা। বোঝা গেছে? বেশ। প্রশ্ন 5, বিবৃতি, বিরোধী দলগুলিকে গণতন্ত্রের বিকল্প সরকার বলা হয়। এটা সঠিক হবে, কারণ বিরোধী দলগুলোই সরকারকে পরিচালনা করার জন্য সরকারকে বিভিন্ন ভালো কাজ করার জন্য চাপে রাখে সব সময়। আর কারণে কি বলছে? শাসক দল ব্যর্থ হলে বা সংখ্যাগরিষ্ঠতা হারালে বিরোধী দল সরকার গঠনের দাবি জানাতে পারে। তাহলে এটাও কি হয়ে গেল? এটাও সত্য হবে। তাহলে এখানে মনে রাখবে যে এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা।
প্রশ্ন 6, কোনো রাজনৈতিক দল তার সদস্যদের জন্য দলীয় শৃঙ্খলা বজায় রাখে। প্রশ্ন 6, এটা সঠিক হবে। তারপরে বলছে, কারণ দলীয় শৃঙ্খলা না থাকলে দলের ভিতরে ঐক্য নষ্ট হয় এবং দল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা কি হবে? সত্য হবে, অর্থাৎ এ এবং আর উভয়ই সত্য, আর আর হলো এর সঠিক ব্যাখ্যা। প্রশ্ন 7, বিবৃতি কি বলছে? ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী বা সিপিআইএম একটি আঞ্চলিক দল। প্রশ্ন 7 বলছে যে সিপিআইএম বা মার্ক্সবাদী হলো আঞ্চলিক দল না, এটা ভুল, কারণ এই দলটি ভারতের সমস্ত রাজ্যে সমানভাবে প্রভাবশালী নয়। এটা সত্য হবে শুধু, অর্থাৎ এ মিথ্যা এবং আর সত্য। বেশ, এরপরে প্রশ্ন 8 কি বলছে? যে রাজনৈতিক দলগুলি জনসাধারণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করে। প্রশ্ন 8 বলছে রাজনৈতিক দলগুলো জনসাধারণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করে, এটা ঠিক হবে। আর কারণে কি বলছে? দলগুলি প্রতিনিয়ত সভা প্রচার মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক সমস্যার সমাধানে সাধারণ মানুষের সামনে তুলে ধরে, এটাও ঠিক হবে, অর্থাৎ এ এবং আর দুটোই সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। বেশ, এরপরে প্রশ্ন 9 কি বলছে? রাজনৈতিক দল বিবৃতিতে রাজনৈতিক দল গঠনের জন্য কোনো আইন বা সাংবিধানিক নিয়মের প্রয়োজন হয় না। প্রশ্ন 9 বলছে যে রাজনৈতিক দল গঠনের কোনো আইন বা সাংবিধানিক নিয়মের প্রয়োজন হয় না, এটা মিথ্যা। আর কারণ কি বলছে? ভারতের যে কেউ যে কোনো উপায়ে রাজনৈতিক দল ঘোষণা করতে পারে এবং নির্বাচন কমিশনকে না জানিয়ে নির্বাচনে অংশ নিতে পারে, এটাও মিথ্যা হবে। ঠিক আছে, সাংবিধানিক নিয়ম অনুযায়ী রাজনৈতিক দল তৈরি হয় এবং নির্বাচন কমিশনের কাছে পারমিশনও নিতে হয়। প্রশ্ন 10 কি বলছে? যে জোট সরকার যুগে আঞ্চলিক দলগুলির গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। জোট সরকারের যুগে আঞ্চলিক দলগুলির গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে, এটা ঠিক হবে, কারণ জাতীয় দলগুলি অনেক সময় একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য আঞ্চলিক দলগুলির সমর্থনের উপর নির্ভর করতে বাধ্য হয়, এটাও ঠিক হবে। তাই এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এরপরে আমরা দেখব যে সত্য মিথ্যা নির্বাচন প্রশ্ন, 4টে বিবৃতি থাকবে, সেই 4টে বিবৃতি থেকে আমাদের কোনটা সত্য কোনটা মিথ্যা নির্বাচন করতে হবে। দেখো, প্রথম প্রশ্ন দিয়েছে রাজনৈতিক দল সর্বদা অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করে থাকে, এটা মিথ্যা হবে। ঠিক আছে, গণতান্ত্রিক দেশগুলোতে দলগুলি সর্বদা সাংবিধানিক ও আইন উপায়ে ক্ষমতা পেয়ে থাকে, প্রথমটা হয়ে গেল মিথ্যে। তারপরে বলছে প্রতিটি রাজনৈতিক দলের একটি সুনির্দিষ্ট রাজনৈতিক আদর্শ থাকে, এটা সত্য হবে। 3 বলছে রাজনৈতিক দল গঠনের জন্য কোনো জনসমষ্টির প্রয়োজন হয় না, এটা মিথ্যা হবে, জনসমষ্টি ছাড়া দল গঠন সম্ভব নয়। আর 4 বলছে জাতীয় স্বার্থ রক্ষা করা রাজনৈতিক দলের একটি অন্যতম মূল লক্ষ্য, 4 কি হবে? এটা সত্য হবে, অর্থাৎ এইখানে 1 এবং 2 এবং 4 সত্য, 1 এবং 3 মিথ্যা। এরপরে দিয়েছে রাজনৈতিক দলের কার্যাবলী সম্পর্কিত 4টে বিবৃতি দিয়েছে। প্রথম বিবৃতি দিয়েছে রাজনৈতিক দলের প্রধান কাজ হলো আদালতে বিচারকদের নির্দেশ দেওয়া, এটা একদম ভুল। তারপরে 2 নম্বর, রাজনৈতিক দলগুলি নির্বাচনের সময় দলীয় ইস্তেহার প্রকাশ করে থাকে, এটা ঠিক, অর্থাৎ প্রতিশ্রুতি হিসাবে বিভিন্ন কর্মসূচি যে জিতলে করবে সেটা বলে থাকে। আর 3 নম্বর, জনমত গঠন করা পলিটিক্যাল দলের কোনো কাজ নয়, এটাও ভুল, কারণ দলের অন্যতম প্রধান কাজ হলো জনমত গঠন করা। আর 4 হলো বিরোধী দল সরকার গঠনে ব্যর্থ হলে সরকারের ত্রুটি বিচ্যুতি জনগণের সামনে তুলে ধরে,
এটাও সত্য, অর্থাৎ এখানে 2 এবং 4 সত্য এবং 1 এবং 3 মিথ্যা। 3 প্রশ্ন, জাতীয় দল সম্পর্কিত প্রথম বিবৃতি দিয়েছে ভারতের নির্বাচন কমিশন জাতীয় দলের স্বীকৃতি দেয়, এটা সত্য। 2, লোকসভা নির্বাচনে অন্তত 4টি রাজ্যে মোট বৈধ ভোটের 6% পেলে জাতীয় দলের মর্যাদা পাওয়া যেতে পারে, এটা সত্য। তার সাথে 4টি আসনও পেতে হবে, তার সাথে 4টি আসনও পেতে হবে, লোকসভা আসন। এরপরে 3 বিবৃতি, একটি জাতীয় দল শুধুমাত্র একটি নির্দিষ্ট রাজ্যের মধ্যে তার সমস্ত কর্মকাণ্ড সীমাবদ্ধ রাখে, ভুল। তারপরে 4, ভারতীয় জনতা পার্টি হলো ভারতের একটি স্বীকৃত জাতীয় দল, এটা সত্য হবে, অর্থাৎ 1, 2, 4 সত্য আর 3 মিথ্যা। 4, আঞ্চলিক দল সম্পর্কিত আঞ্চলিক দলগুলির প্রভাব মূলত একটি নির্দিষ্ট রাজ্য ও অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে, এটা ঠিক। 2, ডিএমকে বা তৃণমূল কংগ্রেস আঞ্চলিক বা রাজ্য স্তরের দল হিসাবে পরিচিত, এটা সত্য হবে। আর 3, আঞ্চলিক দল কখনোই ভারতের কেন্দ্রীয় সরকার গঠনে কোনো ভূমিকা পালন করতে পারে না, এটা ভুল। কারণ মাঝে মাঝে সরকার সংখ্যাগরিষ্ঠতা যদি না পায়, কোনো রাজনৈতিক দল যদি সংখ্যাগরিষ্ঠতা না পায়, তখন এই আঞ্চলিক দলগুলোকে জোটবদ্ধ করে সরকার তৈরি করে, ঠিক আছে, জোট সরকার তৈরি করে আঞ্চলিক দলগুলোর সঙ্গে মিলিত হয়ে। 2024 সালে লোকসভা নির্বাচনে বিজেপি সরকারও সেইভাবেই তৈরি হয়েছে। 4 প্রশ্ন, 4 বিবৃতি, স্থানীয় ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ আঞ্চলিক দলের একটি অন্যতম কারণ গঠন হওয়ার, এটা সত্য হবে, অর্থাৎ 1, 2 আর 4 সত্য আর 3 মিথ্যা। 5, ভারতের দল ব্যবস্থা ও নির্বাচন কমিশন সম্পর্কিত কি বলছে, ভারতে বর্তমানে একমাত্র রাজনৈতিক দলের অস্তিত্ব রয়েছে, এটা মিথ্যা, কারণ পৃথিবীর অন্যান্য দেশেও রাজনৈতিক দল আছে। 2, ভারতের নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলিকে নির্দিষ্ট প্রতীক বা সিম্বল বরাদ্দ করে, এটা ঠিক। আর 3, সংবিধানে রাজনৈতিক দলগুলির নিবন্ধকরণের কোনো ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা নেই, যেটা বলেছে সেটা মিথ্যা, কারণ জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। 4 কি বলছে, ভারতীয় নির্বাচন ব্যবস্থা বহুদলীয় ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত, এটা সত্য হবে, অর্থাৎ এইখানে 1 এবং 3 মিথ্যা, 2 এবং 4 সত্য। 6 প্রশ্ন, মরিস দুর্ভাজার রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামোর ওপর মরিস দুর্ভাজার রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামোর ওপর বিস্তারিত আলোচনা করেছেন, এটা সত্য হবে। 2, রবার্ট মিশেলসের মতে রাজনৈতিক দলগুলির মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্র সর্বদা বজায় থাকে, এটা মিথ্যা হবে। তারপরে 3, এডমন্ড বার্ক রাজনৈতিক দলকে জাতীয় স্বার্থের পরিপন্থী মনে করতেন, উত্তর হবে এটাও মিথ্যা, তিনি মনে করতেন জাতীয় স্বার্থের উন্নতির জন্যই কাজ করে রাজনৈতিক দল। আর 4 কি বলছে, অ্যালান বল দল ব্যবস্থাকে রাজনৈতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ মনে করেন, এটা কি হবে, এটাও সত্য হবে, অর্থাৎ 1 এবং 4 সত্য, 2 এবং 3 মিথ্যা। 7 প্রশ্ন, দল ব্যবস্থা গণতন্ত্র সম্পর্কিত প্রথম বিবৃতি দিয়েছে, দলহীন গণতন্ত্রের প্রবক্তা ছিলেন জয়প্রকাশ নারায়ণ, এটা সত্যই হবে, কারণ জয়প্রকাশ নারায়ণই দলহীন গণতন্ত্রের কথা বলেছিলেন। 3,
দুইয়ের বিবৃতি, একদলীয় শাসন ব্যবস্থাকে প্রকৃত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলা যায়, এটা মিথ্যা হবে। একদলীয় ব্যবস্থা হয়ে গেলে সেটা হয়ে যাবে একনায়কতন্ত্র, গণতন্ত্র শাসন ব্যবস্থা হবেই না। তারপরে তিনের বিবৃতি, দ্বিদলীয় ব্যবস্থা প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে দেখা যায়, এটা সত্য হবে, অর্থাৎ দুটো দলই সাধারণভাবে বেশি করে থাকে। তারপরে চারে, বহুদলীয় ব্যবস্থায় সরকার গঠন সাধারণত অনেক বেশি স্থিতিশীল হয়। চারের এটা উত্তর মিথ্যা হবে। ঠিক আছে, বহুদলীয় ব্যবস্থায় সরকার গঠন সাধারণত অনেক বেশি স্থিতিশীল হয়, এটা মিথ্যা হবে। তাহলে এখানে 1 এবং 2 সত্য, আর 2 এবং 4 মিথ্যা। প্রশ্ন 8, রাজনৈতিক দলের সদস্যপদ ও দলীয় শৃঙ্খলা সম্পর্কিত। প্রথম দিয়েছে যে কোনো ব্যক্তি একই সাথে একাধিক রাজনৈতিক দলের সক্রিয় সদস্য হতে পারেন, মিথ্যা, এটি দলীয় নিয়ম ও আদর্শের পরিপন্থী। 2, দলত্যাগ বিরোধী ভারতের রাজনৈতিক দলগুলি দলবদল রোধ করার জন্য তৈরি হয়েছে, এটা ঠিক হবে, রাজীব গান্ধী এনেছিলেন অ্যান্টি ডিফেকশন ল। আর 3, দলের হুইপ এর নির্দেশ অমান্য করলে বিধায়ক বা সাংসদ পদ খারিজ হতে পারে, এটা কিন্তু সত্য হবে, দলের কোনো নির্দেশ না মানলে তার যে পদ সেটা চলে যেতে পারে। আর 4 নম্বর, রাজনৈতিক দলের সদস্যরা দলের কোনো সিদ্ধান্তকে জনসমক্ষে অমান্য করতে পারে না, এটাও সত্য, অর্থাৎ দলের ভেতরে মতভেদ থাকলেও বাইরে দলীয় শৃঙ্খল মানতে হয়। 9 প্রশ্ন, রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর তুলনা সম্পর্কিত। প্রথম, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে না, এটা সত্য হবে। রাজনৈতিক দলের লক্ষ্য হলো সরকারি ক্ষমতা লাভ করা, যা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী থাকে না, এটাও সত্য। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলি সর্বদা একটি বৃহৎ জাতীয় আদর্শ নিয়ে কাজ করে, এটা হবে মিথ্যা, তার কারণ তারা মূলত নিজেদের গোষ্ঠীর নির্দিষ্ট স্বার্থ রক্ষায় কাজ করে। আর ফিচি বা ফিকি আইন সিটিউ হলো এক ধরনের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, হ্যাঁ এটা সত্য হবে, আইএনটিইউসি এবং ফিচি হলো ভারতের একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। আজকে আমাদের লাস্ট প্রশ্ন 10 নম্বর, যে বিধানসভা প্রথম বিবৃতি, বিধানসভা নির্বাচনে কোন রাজ্য মোট আসনের অন্তত 3% বা 3টি আসন জিতলে আঞ্চলিক দলের স্বীকৃতি মেলে, এটা সত্য হবে। 2, জাতীয় দলের প্রতীক ভারতের সমস্ত রাজ্যে ওই দলের জন্য সংরক্ষিত থাকে, এটাও সত্য হবে। 3, আঞ্চলিক দলের প্রতীক অন্য কোনো রাজ্যে অন্য কোনো দল ব্যবহার করতে পারে না যদি না নির্বাচন কমিশন অনুমতি দেয়, এটাও সত্য হবে। এবং 4 কি বলছে, একটি দল একবার জাতীয় দলের মর্যাদা পেলে যা চিরস্থায়ী থাকে, কখনো বাতিল হয় না, এটা মিথ্যা হবে, অর্থাৎ এখানে 1, 2 এবং 3 সত্য এবং 4 মিথ্যা। ঠিক আছে, তাহলে দেখলে যে পরীক্ষায় আসার মতো যে প্রশ্নগুলো আছে সেইগুলোই তোমাদের সঙ্গে আলোচনা করলাম, বোঝা গেছে। দেখা হচ্ছে পরের ক্লাসে 6ষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।